বাংলাদেশে নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় শুরু হচ্ছে বলে অনেকেই বলছেন, তবে বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে চায় না আসলেই দেশে একটি নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার যারা পারিষদবর্গ রয়েছে সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন হবে। কিন্তু একটি নির্বাচনের যে পূর্ব শর্তগুলো রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যে ভয়াবহ একটি অনিশ্চয়তা বিরাজ করছে, এরকম একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন কি আদৌ সম্ভব? এই প্রশ্নটি যেমন রয়েছে, তেমনি ডক্টর ইউনূসের যেই শক্তির উৎস যেখান থেকে, সেই জামাত এবং এনসিপি, তারা কিন্তু নির্বাচন এখন চায় না। তারা বারবারই নানান অজুহাতে তারা বলছে যে তাদের বিভিন্ন রকম শর্ত দাবি দাওয়া পূরণ করে তারপরে নির্বাচন। কিন্তু সরকারের তরফ থেকে যেহেতু বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা যদি সেই ফেব্রুয়ারি নির্বাচন ধরেও নেই, তার আগে সরকারের অনেক কর্মযজ্ঞ রয়েছে। সেই কর্মযজ্ঞের কিন্তু কোনো আমরা কিছু দেখছি না। এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, এমনকি তফসিল কবে হবে সেটিও ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত রয়েছে সেটিও অজানা। আর রাজনৈতিক পরিস্থিতি, এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সন্দেহ প্রকাশ করে বলছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। ফলে বিএনপিও কিছুটা অনিশ্চয়তায় আছে, এটি বলা যেতে পারে। তারপরও নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে গতকাল আমি শুনছিলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে করে নির্বাচন হয় তিনি দেখে নেবেন, বা আওয়ামী লীগ দেখে নেবে। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে যদি হঠাৎ করে বলা হয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, সেক্ষেত্রে তারা কি করবে? এই প্রশ্নটি সঙ্গত কারণেই আসে, কারণ সবাই বলছেন যে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে বাদ রেখে, বা বিএনপি যে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেনি সেই কারণে যে নির্বাচনের গ্রহণযোগ্যতা বিঘ্নিত হয়েছিল বা গ্রহণযোগ্য হয়নি, সেই একই কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনও খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে সরকার কি আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করবে? বিভিন্ন মানে আন্তর্জাতিক অঙ্গন থেকে আমরা শুনতে পাচ্ছি তারা বারবার করে বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা, মানে সব দলের অংশগ্রহণের নির্বাচন। জাতীয় পার্টিকেও এই নির্বাচন থেকে বাদ রাখা হয়েছে। আমরা মাত্র গত সপ্তাহেই শুনছিলাম জাতীয় পার্টির জিএম কাদের তিনি বলছিলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তিনিও এরকমই হুঁশিয়ারি দিয়েছিলেন। এরকম একটা অবস্থায় এই সরকারের সামনে নির্বাচন ছাড়া তো কোনো গতি নেই। সেটি কবে হবে সেটি যেমন মানে একটা সংশয়, তেমনি নির্বাচন আদৌ হবে কিনা এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যদি হয়ও, সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কোন পথে থাকবে এ নিয়ে আছে কথা বলবো। আমার সঙ্গে আজকে যুক্ত রয়েছেন আওয়ামী লীগের দুইজন নেতা, একজন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল এবং রয়েছেন আওয়ামী লীগ নেতা ডক্টর হাবিব এম মিল্লাত। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। জনাব এস এম কামাল, প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ আসলে কি ভাবছে, নির্বাচন নিয়ে তাদের ভাবনাটা কি? এই সরকারের অধীনে কি নির্বাচন হবে? দেখেন, এই সরকার হচ্ছে ছাত্র জনতা পুলিশ হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে, অবৈধভাবে অসাংবিধানিকভাবে সংবিধানকে ডক্টর ইউনূস পায়ের তলায় পিষ্ট করে তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাম্রাজ্যবাদী অপশক্তির এবং ৭১-এর পাকিস্তানি জামাত বিএনপির ও জঙ্গিদের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। নির্বাচন করতে হলে তো প্রথম দরকার হচ্ছে শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই ক্ষেত্রে আপনি ধরেন পুলিশ, আজকে গোটা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছেন। ৫ই আগস্টের আগে, ২৪-এর ৫ই আগস্টের আগে প্রায় শত পুলিশকে হত্যা করেছেন, এবং যারা দক্ষ পুলিশ অফিসার ছিল তাদেরকে বিভিন্ন হত্যা মামলা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। গোটা পুলিশ প্রশাসনকে পঙ্গু করে ফেলা হয়েছে। আছে সেনাবাহিনী দেখেন, আজকে সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী। সেই সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে
যে আদালতে ৭১-এর যুদ্ধ অপরাধী, নারী ধর্ষণকারী, গণহত্যাকারীদের বিচার হয়েছে, সেই আদালতে সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সেনাবাহিনীকেও ধ্বংস করার ষড়যন্ত্র করছেন এই সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি, এই অবৈধ অসাংবিধানিক ক্ষমতালোভী অর্থলোভী ইউনূস। নির্বাচন যারা সুন্দরভাবে পরিচালনা করবেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, নির্বাচনের সময় পরিবেশ ভালো থাকে, জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই বাহিনীগুলোকে ইউনূস বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য একে একে ধ্বংস করে ফেলেছেন। এই কারণে আমরা মনে করি বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে না এই বাহিনীকে সুসংগঠিত করা ছাড়া। আর রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি ইউনূস একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, সে কোনো দল নিরপেক্ষ ব্যক্তি না, সে হচ্ছে জামাত বিএনপি জঙ্গিদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে। আমি মনে করি এখনো 60% উপরও লোক অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, সেই লোকগুলোর প্রতিনিধিত্ব ইউনূস করেন না। যারা তাকে সমর্থন দিয়েছেন তারা হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে মানে না, স্বাধীনতাকে মানে না, ৭১-কে মুছে ফেলতে চায়। সেই ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরা এই কারণেই বলেছি যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। ১, ২ হচ্ছে আমরা মনে করি যে আমাদের প্রিয় নেত্রী, বাঙালির জাতির অস্তিত্ব, অনুভূতি, শক্তি, সাহস, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যিনি বাংলাদেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করেছেন, যিনি বাংলাদেশকে খুনিদের হাত থেকে রক্ষা করেছেন, যে বাংলাদেশ ছিল খুনি, জঙ্গি এবং হত্যা গুমের বাংলাদেশ, সেই বাংলাদেশকে উনি এক অনুচ্চতায় মেনে, যে বাংলাদেশ ছিল সাম্প্রদায়িকতার বাংলাদেশ, সেই বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় ফিরিয়ে এনেছেন। আমাদের প্রিয় নেত্রী যে কথা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। অতীত আপনারা দেখেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ৯৬ সালে বেগম খালেদা জিয়া একতরফা নির্বাচন করেছিল, জনগণ ৩১ দিন তাকে ক্ষমতায় থাকতে দেয়নি, জনগণের দাবির মুখে সেদিন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল বাংলাদেশে। এই কারণে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই কারণে গোটা জাতির অভিভাবক, মানুষের অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে, অবৈধ অসাংবিধানিক আইসিটি আদালতে মামলা দিয়ে তাকে যেন তেন প্রকারে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছেন। কারা করছেন? তারা শেখ হাসিনাকে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর যারা ৭১-এর খুনি, যারা ৭৫-এর খুনি, যারা ২১শে আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, তাদের সহযোগিতায় ইউনূস প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বঙ্গবন্ধুর তনয় গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে অবৈধ আইসিটি আদালতে যেন যেন সাজা দিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, নির্বাচন এদেশের জনগণ প্রতিরোধ করবে, জনগণ প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি কেউ অনুষ্ঠিত করতে চায়। জি, ডক্টর হাবিবে মিল্লাত, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কি আদৌ কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছেন। জি। কেন্দ্রীয় নেতা হওয়ার সুবাদে
বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে কোনো মতামত দেওয়ার অধিকার আসলে সেই ধরনের নেতা আমি নই। আমি একজন ক্ষুদ্র মানুষ। জি, সুতরাং আমাকে প্রশ্ন করতে হলে দলের মতামত না আছে, আমাকে ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করতে পারেন। জি। আপনি কি দেখেন কিনা যে আওয়ামী লীগের আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা তো অবশ্যই আছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। রাজপথে আওয়ামী লীগের মিছিলগুলো দিন দিন বড় হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ বলছে আগেই ভালো ছিলাম। সারা বাংলাদেশের মানুষ অস্বস্তিতে আছে কখন এই অবৈধ অনির্বাচিত সরকার দেশ ছাড়বে। সুতরাং আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি যে পরিকল্পনা কিছু হয়তো বা প্রত্যক্ষ, কিছু বা পরোক্ষ, এবং বিএনপির চাঁদাবাজি, জামাতের মহিলা থেকে সংখ্যালঘু নির্যাতন, অন্যদিকে ডক্টর ইউনূসের ব্যর্থতা সত্যিকার অর্থেই আওয়ামী লীগকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে আসছে, এতে কোনো সন্দেহ নেই। জনাব এস এম কামাল, ধরেন ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতাই কি আপনাদের সফলতা? আমি আপনার বলি, দেখেন আপনি যে কথাটা বলছেন আওয়ামী লীগের নির্বাচন নিয়ে পরিকল্পনা আছে কিনা, এটার আমি একটু বলি। আমার ভাই হাবিবুর নবী মিল্লাত বলার চেষ্টা করেছে, আমি তার সাথে একটু যোগ করতে চাই। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল। নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যায় আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছে। 79-এ আপনার মনে আছে যে এরশাদের সেই দুঃশাসনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2001 সালে জিয়াউর রহমানের সেই দুঃশাসনে আমলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরশাদের আমলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেদিনও জোর করে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। একদিন 2 দিন ভোট গণনা বন্ধ করে রাখার পর তারপর জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 2001 সালে সেদিন ভোটের রেশিওতে আওয়ামী লীগ বেশি, কিন্তু সিটের রেশিওতে আওয়ামী লীগের সিট কম। সেদিন তত্ত্বাবধায়কের উপদেষ্টা গোটা জাতি জানে, গোটা প্রশাসনকে ব্যবহার করেছে, আওয়ামী লীগের উপর নির্যাতন নেমে এসেছিল। বঙ্গবন্ধু থানায় সেটা উপলব্ধি করেছিল, উনি যদি সেদিন সেই নির্বাচন বয়কট করতেন তাহলে নির্বাচন হতো না, অসাংবিধানিক সরকার ক্ষমতা আসতো। গণতন্ত্রের স্বার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেননি বঙ্গবন্ধুকে হত্যা করার পর। একমাত্র বঙ্গবন্ধু থানায় জননেত্রী শেখ হাসিনা 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচনে তিনি বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগকে জিততে দেওয়া হবে না। সেদিনও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেদিন, তারপরেও গণতন্ত্রের সাথে জননেত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হয়, নির্বাচনের জনগণের রায় নিয়েই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হয়, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আর আপনি যেটা বলছেন যে ইউনূসের সেকেন্ড প্রশ্নটা কি করছেন আমাকে দ্বিতীয়বার? মানে ডক্টর ইউনূসের অধীনে মানে নির্বাচন যদি হয় করবেন কিনা, আর নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা আদৌ আপনাদের আছে কিনা? মানে নির্বাচন নিয়ে, শুধু নির্বাচন নিয়ে না, ধরেন এই যে আপনি যদি দেখেন যে আমার দর্শকরা যে মন্তব্যগুলো করছেন, তো তাদেরকে মানে রেখে বাংলাদেশে তারা আছে খুবই অনিশ্চয়তার মধ্যে আছে, আপনি তো জানেন। হ্যাঁ, তো এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশও তো নাই। সো আপনি নেতাকর্মীদের, তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করা, কোন পরিকল্পনা আপনারা কিভাবে করবেন, এবং ইউনূস সরকারের ব্যর্থতাই আপনাদের সফলতা কিনা, এইভাবে দেখছেন কি? আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 3,40,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় আমাদের নেতাদের, কর্মীদের বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেকে মৃত্যুবরণ করেছেন। মব সন্ত্রাসের নামে বিনা বিচারে প্রায় 167 জনকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নয়, আমি একটি পত্রিকায় দেখলাম যে 1,87,00,000 উপরে নেতা কর্মী
আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া। বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশে আপনি যেখানে জয় বাংলা স্লোগান দিলে পিটিয়ে ছাত্রলীগের ছেলেদের হত্যা করা হয়, যেখানে রাতের অন্ধকারে ছাত্রলীগের ছেলে বাবা মার সাথে দেখা করতে গেলে তাকে বাড়ির সামনে পিটিয়ে হত্যা করা হয়, রক্তাক্ত দেহে বাবা চিৎকার করে, ভোলায় আরিফকে হত্যা করা হয়েছিল, শত শত আরিফের বাবার আত্মনাদ হাজারি। আমরা দেখতে পাই যে বাবাকে 2 হাত পিছে পিঠ মোড়াতে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে, ছেলে বাবা বাবা বলে চিৎকার করছে। এইভাবে মানবতা লঙ্ঘিত হচ্ছে সারা বাংলাদেশ। আজকে ইউনূস এবং তার সহযোগীরা আজকে সারা বাংলাদেশে, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নয়, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদের উপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে। এমনি তো অবস্থা না জনাব এস এম কামাল, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমি একটা বলি, ধরেন বিচার বিভাগে আপনারা কি করছেন, কিভাবে আপনাদের কর্মীদেরকে রক্ষা করবেন, কিভাবে দেশ রক্ষা করবেন? আপনাদের তো সেরকম কোনো, ওই যে একটা ঝটিকা মিছিল হলো, হ্যাঁ মিছিলের সারি দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু ইজ ইট এনাফ? না, আপনি এটা এনাফ না। কিন্তু এই সংকটের মধ্যে একদিকে পুলিশ সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে, আর একদিকে মব সন্ত্রাসরা, তারা একযোগে আওয়ামী লীগ যেখানেই 2 জন লোক এক জায়গা হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে। তার মধ্যে দিয়েও আমাদের নেতা কর্মীরা যেভাবে বিভিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল করছেন, আমি মনে করি আমাদের এই নেতা কর্মীদের আমরা ধন্যবাদ জানাই। তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এই অন্ধকার যুগে, বাংলাদেশের ইতিহাসে এরকম অন্ধকার যুগ, এরকম কালো যুগ, অনেকগুলো কালো অধ্যায় এসেছে, অনেকগুলো অন্ধকার যুগে এসেছে, কিন্তু এরকম জঙ্গলি শাসন কখনো আসেনি। তার মধ্যে দিয়ে আমাদের নেতাকর্মীরা, যে আপনি যেটা বলছেন ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এর ভিতর দিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের নির্দেশনা নিয়ে তারা সুসংগঠিত হবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ একদিন রাস্তায় নামবে এই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে, তাদের সমস্ত অপকর্মের বিরুদ্ধে। কারণ আজকে বিচার বিভাগ ধ্বংস, আজকে পুলিশ ধ্বংস, আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা, আনসার ধ্বংস, সংবাদপত্র প্যারালাইজ। বাংলাদেশ, দুঃখিত, বাংলাদেশ মনে হচ্ছে 71-এর পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের প্রেতাত্মারা আজকে দেশ শাসন করছে। তারা আপনাদের কর্মীরা তো আপনাদের কাছ থেকে কিছু জীবনমূলক বক্তব্য চায়। আপনাদের কর্মীরা তো অপেক্ষা করে আছে যে কি করবে, তারা তো জীবন নিয়েই শঙ্কার মধ্যে আছে। দলীয় কোনো কর্মসূচি নাই, কোনো কার্যক্রম নাই, তারা তো একরকম দিশেহারা। এবং আপনাদের বিরুদ্ধে, আপনারা যারা নেতা, কেন্দ্রীয় নেতা যারা, তাদের বিরুদ্ধে আপনাদের সীমাহীন অভিযোগ। সেই অভিযোগগুলো আমি জানি আপনারা জানেন, এখানে সবই আমি বললাম না। সেই অভিযোগগুলো কি আপনারা আমলে নিচ্ছেন, অ্যাড্রেস করছেন, কর্মীদের সঙ্গে সম্পর্ক বিল্ড আপের চেষ্টা কোনো করছেন? দেখেন, আমাদের নেতা কর্মীদের অভিযোগ এটা কোনো ভিত্তিহীন না। তারা যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, আমি মনে করি তারা যেভাবে আজকে মানবতার জীবনযাপন করছে, আমরা যেভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত আমরা সেইভাবে পাশে দাঁড়াচ্ছি না। আমরাও যারা ধরেন দেশের ভিতরে আছি বা যারা, আপনারা পাশে দাঁড়াচ্ছেন না কেন বলি, আমরাও যারা দেশের ভিতরে আছি, দেশের বাইরে আছি, তারাও কিন্তু, নেতারাও কিন্তু খুব খারাপ, ভালো অবস্থায় আছে না, খারাপ অবস্থায় আছে। আজকে দেখেন, বলেন যে নেতা, আমাদের প্রায় 110 জনের উপর সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতারা আজকে জেলখানায়। আমি তো আগেও বলছি যে আমাদের প্রায় 3,40,000-এর মতো নেতা কর্মী আজকে। দেখুন এস এম কামাল, আপনি তো সাংগঠনিক সম্পাদক,
যেভাবে করে দল, মানে এত বড় একটি দল, এত পুরনো একটি দল, হ্যাঁ, তো যেভাবে করে কোনো অনেক মানে দলটির কোনো মানে সরকারে ছিল ঠিকই, কিন্তু দলের কোনো ফাংশন নাই। আপনি বলছেন যে পুলিশ বাহিনী ধ্বংস, এটা ধ্বংস, ওটা, ওকে ফাইন, কিন্তু আপনারা ক্ষমতায় থেকে দলটা যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আপনারা কি এটি মানে অনুমান করতে পেরেছিলেন? দেখেন, আমি আপনার যেটা বাস্তব কথা স্বীকার করি, যেহেতু কতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শক্তিশালী বিরোধী দল অংশগ্রহণ না করার কারণে না না না, আপনি সবকিছু বাদ দেন, সবকিছু বাদ দেন। অ্যাজ এ সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি কি আপনাকে কাঠগড়ায় দাঁড় করান? আপনি কি আপনাকে আয়নায় দেখতে পান? এটাই বলতেছি, এটা বলতে হলে তো আমার এটা বলতে হবে যে আমরা জানি না না, আমি যে কারণে বলি যে আপনি যেটা বলছেন, হ্যাঁ আমরা দর্শক হিসেবে থাকবো না, চলে যাব। আপনি থাকেন, আপনাকে আমি আসতেছি। আপনি তো 20 মিনিট সময় পার করে দিলেন, এভাবে তো প্রশ্ন হয় না। 5ই আগস্টের আগে দলকে 5ই আগস্টের আগে দল, হ্যাঁ, এইভাবে সুসংগঠিত ছিল না। দলের ভিতর দ্বন্দ্ব ছিল, হানাহানি ছিল, এটা সত্য। কারণ কতগুলো নির্বাচনকে নিয়ে দলের ভিতর অনৈক্য ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। সেই ব্যর্থতা ধরেন, আমি মনে করি সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সেই ব্যর্থতা স্বীকার করি যে দলকে আমরা সেই সময় ঐক্যবদ্ধ করি নাই। যদিও বাস্তব কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কারণে সেদিন দলকে আমরা ঐক্যবদ্ধ করতে পারিনি, এটা ঠিকই আছে আপনি যেটা বলছেন। জনাব এস এম কামাল, আপনার কাছে ফিরছি, কিভাবে করে হাইব্রিডরা, কিভাবে করে এই মানে অনুপ্রবেশকারীরা পুরো দলটাকে একদম খেয়ে ফেললো, সেই প্রশ্ন আপনার কাছে রাখলাম। জনাব ডক্টর হাবিব মিল্লাত, আমি দুঃখ প্রকাশ করছি আপনার কাছে যে একটু আমি আপনাকে সময় কম দিয়ে দিয়েছি। সেটি হচ্ছে যে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপি কে যদি দেখি, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সবাই ঐক্যবদ্ধ। তো এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের করণীয় কি কি আছে বলে আপনারা বোধ করছেন? প্রথমত, একজন আওয়ামী লীগের কর্মী এবং সমর্থক হিসেবে আমাকে অবশ্যই এ ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা তার সমমনা দলগুলো আওয়ামী লীগের বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যদি মনে করি তারা আওয়ামী লীগের প্রশংসা করবে, সেটা একদম ঠিক হবে না। আওয়ামী লীগকে সেভাবেই গুছিয়ে উঠতে হবে। এ কথা ঠিক যে বাংলাদেশ আওয়ামী লীগ 2024-এর 5ই আগস্টের পর থেকে, আগে থেকেও কিন্তু পরবর্তীতে সত্যিকার অর্থেই অগোছালো হয়ে পড়েছে। এর প্রধান কারণ হচ্ছে প্রকাশ্য নেতৃত্বের অভাব। অধিকাংশ নেতাকর্মী, বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ আজকাল ইন্টারনালি ডিসপ্লেসড। এর অর্থটি হচ্ছে যে তারা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না, তাদের পরিবারের সাথে সম্পর্ক নাই। কেউ চায়ের দোকানে কাজ করছে, কেউ উবার চালাচ্ছে, কেউ বা 3 চাকাওয়ালা টমটম চালাচ্ছে, কেউ বা গার্মেন্টসে কাজ করছে। সেদিক দিয়ে তারা, এবং পুলিশের ভয়ে, মিথ্যা মামলার ভয়ে তারা শঙ্কিত। অন্যদিকে কিছু সংখ্যক নেতা দেশের বাইরে চলে এসেছেন, তাদের যদিও পুলিশের ভয় নেই, কিন্তু বিদেশে এই নির্বাসন জীবন যে কত কঠিন তারা হারে হারে টের পাচ্ছেন। আর একটি অংশ আছেন যারা কারাগারে গেছেন, হয়তো ঘটনা ঘটেছে বা কখনো ঘটনা ঘটেইনি, সেই মামলাগুলোতে যে কেউ গ্রেপ্তার হতেই পারে, কিন্তু গ্রেপ্তারের পরে জামিন পাবে না, এটা হতে পারে না, এটা মানবাধিকার লঙ্ঘন। সেই ব্যবস্থাটি হওয়ার কারণে আওয়ামী লীগ দেশের বাইরে থেকেও যেমন নেতৃত্ব দিয়ে সুবিধা করতে পারছে না, অন্যদিকে দেশের নেতারাও ঘর ছাড়া হওয়ার কারণেও তারা সুসংগঠিত হতে পারছে না। প্রথমে একটা বিরাট ধাক্কা ছিল আওয়ামী লীগের জন্য, সেই ধাক্কাটা কাটিয়ে ওঠা আওয়ামী লীগের জন্য ধীরে ধীরে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আগের চেয়ে অনেক বেশি সাহসী। নেতাকর্মীরা রাজপথে থাকতে চায়, জীবন দিতে চায়, অনুষ্ঠান করতে চায়, কিন্তু তাদেরকে সঠিকভাবে নামানোর জন্য রাজপথের নেতার অভাব থাকার কারণেই আজকে সবকিছু সফলভাবে হচ্ছে না, এটুকু স্বীকার করে নিতেই হবে। আর বিশেষ করে মহানগরগুলোতে, বিশেষ করে যেটি হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, সেইখানে আওয়ামী লীগের কোনো কমিটি না থাকার কারণে সত্যিকার অর্থে সেভাবে তারা অগ্রসর হতে পারছে না। তারপরেও তারা যে প্রতিরোধ করে তুলছে, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
সাথে সাথে এটুকুও বলতে হবে যে দলটি 1979 সনের বঙ্গবন্ধু হত্যার 4 বছর পরে সবচেয়ে খারাপ অবস্থায় নির্বাচন করেও জনগণের 25% ভোট পেয়েছিল, যে দলটি 2008 সনের নির্বাচনে, পরবর্তী নির্বাচনগুলো নিয়ে অনেকে আলোচনা করলে অস্বস্তি বোধ করেন, সেজন্য 2008-এর নির্বাচনের কথা বললাম, আওয়ামী লীগ 48.4% ভোট পেয়েছিল। এরকম একটি জনপ্রিয় দল যাদের দেশের জনসাধারণ 40% মানুষ সমর্থন করে, তাদের বাদ দিয়ে বা তাদেরকে বাইরে রেখে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সফল হতে পারে না। নির্বাচন তো একটি প্রক্রিয়া মাত্র, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেকগুলো ভাগ রয়েছে। সেই নির্বাচনের কথাই যদি বলে থাকেন, যেখানে 40-45% মানুষের যদি অংশগ্রহণ না করতে পারে, তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। তবে যে কথাটি বলা হচ্ছে, আমার ধারণা নির্বাচনটি ফেব্রুয়ারিতে হয়ে যাবে। এ কারণেই হয়ে যাবে যে উপদেষ্টা পরিষদ রয়েছে, যিনি চিফ অ্যাডভাইজার রয়েছেন, তাদের সম্বন্ধে বাংলাদেশের মানুষের যে এই মুহূর্তে যে ধারণা যে তারা চলে গেলে বেঁচে যায়, এটা তারা কিছুটা হলেও আঁচ করতে পেরেছে, বুঝতে পেরেছে কিনা জানি না, আঁচ করতে পেরেছে, এবং সেই জন্য তারা যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। অন্যদিকে যেহেতু জামাত এবং এনসিপি বুঝতে পারছে যে কখনোই তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না, বিএনপি চাঁদাবাজি করে, অত্যাচার করে, আগুন জ্বালিয়ে, দুর্নীতি করে, মিথ্যা মামলা দিয়ে যে দুর্নাম কামিয়েছে, যদি আরো কিছুদিন তারা এরকম করতে পারে, তাহলে বা হয়তো বা আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে হয়তো বা তাদের জন্য ক্ষমতার দরজা খুলে যেতে পারে, এই জন্য তারা চেষ্টা করবে পিছানোর জন্য। কিন্তু এটা মনে রাখতে হবে যে শুধু তাদের কথাই তো চলবে না, কারণ বাংলাদেশের রাজনীতি এখন শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথায় চলে না। আমরা শুধুমাত্র চিন্তা করছি যে বাংলাদেশের মানুষ কি চিন্তা করছে, অবশ্যই সেটা চিন্তা করতে হবে, সাথে সাথে চিন্তা করতে হবে আমাদের যারা দেশের বাইরে বন্ধু রয়েছেন তারা কতটুকু সহযোগিতা সমর্থন কোন দলটিকে করছেন। আমাদের যে পতন বা পরাজয় হয়েছে, এর জন্য যদি মনে করেন ওই ছাত্রদের আন্দোলনই একমাত্র কারণ, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, সেটা আপনিও জানেন, আমিও জানি। সুতরাং এই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে আসতে হলে অবশ্যই মিছিলের দরকার আছে, অবশ্যই দলকে সংগঠিত করার দরকার আছে। সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যদি বন্ধুর সংখ্যা না বাড়ানো যায়, তাহলে যুদ্ধটা লম্বা দীর্ঘস্থায়ী হবে বলে আমার ধারণা। আর যেভাবেই হোক না কেন, অতীতে বিভিন্ন সময় সামরিক সরকাররা কিন্তু নির্বাচন জেনেতন ভাবে করে নিয়ে গেছে এবং তারা ক্ষমতায় থেকেছে বেশ কিছুদিন। তেমনি ভাবে ডক্টর ইউনূসের সরকার সামরিক সরকারের চেয়েও অথর্ব একটি সরকার, অযোগ্য একটি সরকার, অদক্ষ একটি সরকার। এই সরকারটিও চাইবে জেনতন নির্বাচন করে তারা গণতন্ত্রের লেবাস পরে যাতে আগামী 5টি বছর তারা সুখে শান্তিতে থাকতে পারে। 5 বছর থাকতে পারবে কি না পারবে সেটা পরের কথা। যদি তারা এই ধরনের নির্বাচন করে তাহলে তারা হয়তোবা কতদিন ক্ষমতায় থাকতে পারবে সেটা একটা প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন সেইখানে নয়। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি অ্যাজ এ হোল, যে একটা কম্প্রিহেন্সিভ ভিউ, একটা হলিস্টিক ভিউ আপনি চেয়েছেন। সেই হলিস্টিক ভিউটা সত্যিকার অর্থে একজন কর্মী হিসেবে সকলের সাথে সম্পর্ক থাকার কারণে বুঝতে পারছি ধীরে ধীরে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তার অর্থই না যে আওয়ামী লীগ শুধু বাংলাদেশে বা ঢাকায় সংগঠিত হচ্ছে, দুনিয়াব্যাপী যে আওয়ামী সমর্থক গোষ্ঠী রয়েছে তারা সংগঠিত হচ্ছে, দুনিয়ায় তাদের যে বন্ধু বান্ধব রয়েছে দুনিয়াব্যাপী তাদেরকে পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে। তার প্রমাণ আপনি পেয়েছেন। আজ থেকে 1-1.5 বছর আগেও কিন্তু, 1-1.5 বছর ঠিক বলবো না, 12 মাস 14 মাস বা 8 মাস আগেও কিন্তু যে সমস্ত বিবৃতিগুলো আসতো সেই বিবৃতিগুলোর চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেই দায়িত্বগুলো পরিবর্তন। আগে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করা হতো, এখন কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এখন কিন্তু বলা হচ্ছে আরবিট্রারি যে অ্যারেস্টগুলো হচ্ছে, যেগুলো বেল আছে তারা বেল পাচ্ছে না, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মাত্র 15 মাসের মাথায়। আরো কয়েকটা দিন সময় দিন, দেখুন ইনশাল্লাহ পরিস্থিতি ঘুরে যাবে, এটা আমি বিশ্বাস করি। জি, জনাব এস.এম. কামাল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন সরাসরি আপনাদেরকে করতে চাই। ধরেন সরকারের পতন হয়েছে, এটি একটা দিক, কিন্তু মানে সবাই বলে যে আওয়ামী লীগ সরকারে না যতখানি শক্তিশালী, বিরোধী দলে অনেক বেশি শক্তিশালী। এই কথাটি বলে তার সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য, সাংগঠনিক ভিত্তির কারণে। কিন্তু 5ই আগস্টের পরে দলটি যেভাবে করে একেবারে ভেঙে পড়লো,
আপনারা কি সেই যারা নেতৃত্বে ছিলেন সেই দায় নেবেন কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, এখানে যদি যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো আপনি পড়ে দেখবেন। প্লাস আমি যখন আপনার তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা বলি, তারাও বলেন যে শেখ হাসিনা ছাড়া তারা আর কারো কথা শুনতে রাজি নয়। আপনারা যদি বিষয়টি উপলব্ধি করে থাকেন, এখন এই এত বড় দলের একটা কাউন্সিল হওয়ার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, আপনি এটার উত্তর দিবেন আমার সাথে। আপনারা নতুন করে যারা ছিলেন দায়িত্বে, আপনারা কি পদত্যাগ করে শেখ হাসিনার হাতে দায়িত্ব ক্ষমতা ছেড়ে দিতে পারেন কিনা, যে আপনি এখন দলকে পুনর্গঠিত করুন, আমরা আপনার সমর্থনে আপনার পরামর্শে থাকবো, এরকম একটা পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন কিনা? কারণ কর্মীরা তো শেখ হাসিনা ছাড়া কারো কথা শুনতে নারাজ। সবসময় কর্মীদের আস্থার ঠিকানা হচ্ছেন শেখ হাসিনা। এখানে আমি ব্যক্তি কোনো বিষয় না। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু সম্মেলনের মাধ্যমে আমাকে বাদ দেবে, বা যদি এখন মনে করে যে আমাকে বাদ দিবে, এখানে আমি কোনো বিষয় না। কামাল ভাই, আপনাকে আমি প্রশ্নটি করেছি, বাদ দেওয়ার প্রশ্ন করিনি আমি, বলতেছি স্বপ্রণোদিত হয়ে দলকে যদি ভালোই বেসে থাকেন, আপনারা যারা কমিটিতে ছিলেন, নেতৃত্বে ছিলেন, আপনারা এই কাজটি স্বপ্রণোদিত হয়ে করতে পারেন কিনা? আমরা তো বুঝতে পারি যে যারা, মানে এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না, যে এখন যদি আপনাদেরকে বাদ দেয়, দলের মধ্যে একটা কোন্দল চরম আকার ধারণ করবে, রাইট? আপনারা স্বপ্রণোদিত হয়ে এই কাজটি করেন। আমি আপনার বলি, আমরা পদত্যাগ করলে দল নেত্রী আরো ক্রাইসিসে পড়বে। নেত্রী যদি আমাকে বাদ দিয়ে উনি দলকে ঢেলে সাজান, সেইখানে দল এগিয়ে যাবে। যদি মনে করেন যে আমার কি বাদ দেওয়ার প্রয়োজন, আমি কোনো কাজ করছি না, সেটা যদি বাদ দিয়ে উনি জননেত্রী শেখ হাসিনা যদি সেই উদ্যোগ গ্রহণ করেন, সেইটা হচ্ছে আলাদা বিষয়। আর আমাদের ধরেন বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল যে প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন করে নেতৃত্বের পরিবর্তন করে, কেউ অনেকে থাকতো, অনেকে নতুন আসতো, এটা আসতো। এবং যদি স্বাভাবিক পরিস্থিতি থাকতো তাহলে এতদিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়ে যেত, হয়তো অনেকে থাকতো, অনেকে থাকতো না, সেটা উনি যাচাই বাছাই করে এটা করতেন। আপনি যে কথা বলছেন, আমি এটা পদত্যাগ করলাম, কিন্তু এটা কোনো সমাধান হবে না। বরং এই ক্রাইসিসে আমি যখন পদত্যাগ করব, তখন আমার নেতাকর্মীরাই বলবে যে সংকটের সময় উনি পদত্যাগ করে আপোষ করছেন। আমার দায়িত্ব হচ্ছে যে এখন আমার তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজ খবর রাখা। এই সংকটকালে মুহূর্তে আমাদের যে নেত্রী যাদেরকে এমপি, মন্ত্রী, কেন্দ্রীয় নেতা বানিয়েছেন, তাদের সকলের উচিত যে জননেত্রী শেখ হাসিনাকে এই সময় সর্বাত্মক সহযোগিতা করা এবং তার নির্দেশনা অনুযায়ী তৃণমূলের কর্মীদের, যার এলাকার তৃণমূলের কর্মীদের খোঁজ খবর নেয়া। তারা কষ্টে আছেন, তারা মানবতার জীবন যাপন করছেন, তাদের খোঁজ খবর নেয়া। এইটা আমি মনে করি আমাদের সকলের দায়িত্ব এই সময়। তারপরে আমরা যখন আবার রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, সেদিন নেত্রী আমাদের যেমন নিয়ম, মানে যেভাবে সম্মেলন করে আমাদের নেতৃত্বের পরিবর্তন করতে, ওইভাবে করে দেবে। কিন্তু আজকে আপনি যে কথা বলছেন, এতে আমি যদি আজকে বলি যে আমি সাংগঠনিক সম্পাদক থেকে পদত্যাগ করলাম, আমার ওই তৃণমূলের কর্মীটা বলবে যে আমি হয়তো মানে পালিয়ে যাচ্ছে। না, বুঝতে পেরেছি। আমি ব্যক্তি আপনাকে বলি, ডক্টর হাবিবুল মিল্লাত, আপনার কাছে কি মনে হয়? সার্বিক ভাই, আমি তো আমারে দিয়ে বলবো, আমি তো আর মিল্লাত সাহেবের কথা বলবো না যে মিল্লাত সাহেব পদত্যাগ করবে। আমি মনে করি আপনাকে বলিনি, আপনার পুরো কমিটিটি। আমি ওইটাই বলছি, আপনারা কেন দলের সভানেত্রীকে পরামর্শ দেন না যে আমাদেরকে, আমরা আছি, আপনার পাশেই আছি, আপনার সঙ্গেই আছি, পদ নিয়ে থাকতে হবে তা নয়। আপনি নতুন করে কমিটিটি কেমন করে গঠন করলে আমরা সংগঠন, মানে তৃণমূলের কর্মীদের, কারণ তারা তো শুনতে রাজি না কারো কথা এখন, কিন্তু আপনিও বোঝেন না, এই কথাটা ঠিক না যে তারা কথা শুনতে রাজি না।
আমি মনে করি এখন এটা বলতে হয়, এই মুহূর্তে যারা এই কথাগুলো বলে তারা এই সংকটকাল মুহূর্তে দলের ভালো চায় না। এখন আমাদের দরকার হচ্ছে দলের ভিতর ঐক্য গড়ে তোলা। আমি তো বললাম যে ধরেন ব্যর্থতা আমাদের আছে সাংগঠনিকভাবে, আমরা যারা এমপি মন্ত্রী, আমরা যারা কেন্দ্রীয় নেতা, আমাদের ব্যর্থতা আছে। আমরা হয়তো নেত্রী যেভাবে চাইছে আমরা সবাই সেইভাবে হয়তো তার চোখের ইশারা বুঝতে পারিনি, এই ব্যর্থতা আছে। কিন্তু আজকে দেশে একটা জঙ্গলি শাসন যেটা আওয়ামী লীগকে ধ্বংস করতে চাচ্ছে। আমি ধরেন আমি আমার অন্য কারো বলতে পারি না, আমি সাংগঠনিক হিসাবে সম্পাদক হিসেবে ধরেন আমি ওইভাবে দলকে সুসংগঠিত করতে পারি নাই, কিন্তু এই মুহূর্তে আমার কাজ হচ্ছে যে তৃণমূলের কর্মীদের মনের কথা শোনা, তাদের ক্ষোভ শোনা, তারা ক্ষোভ প্রকাশ করবে, তারা তাদের কষ্টের কথা বলবে, তারা বলবে, এই কথাগুলো শোনা। এখান থেকে আমার পলায়নপর মনোবৃত্ত নিয়ে দূরে থাকা ঠিক হবে না, কারণ আমি এইটা মনে করি। এই কারণে আপনি যেটা বলছেন যে আজকে যারা এই কথাগুলো বলে, হ্যাঁ আমি তো আপনার সাথে শতভাগ একমত, কারণ আমাদের তৃণমূলের নেতা কর্মীদের আস্থার ঠিকানা হচ্ছেন শেখ হাসিনা, যার ফলে আমাদের প্রিয় নেত্রী এত সংকটের মধ্যেও তিনি তৃণমূল পর্যায়ে কথা বলছেন। আমরা চেষ্টা করছি তার নির্দেশনা নিয়ে, আমরা বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা সবাই মিলে, হ্যাঁ আমরা সবাই মিলে যদি নেত্রীর নির্দেশনা নিয়ে যোগাযোগ করতাম তাহলে হয়তো আরো তৃণমূলের কর্মীদের যে ক্ষোভ আছে এটা থাকতো না। আপনি যে কথা বলছেন অনেক জায়গায়, হ্যাঁ অনেক জায়গা আমরা তৃণমূলের, আমরা যারা দায়িত্বপ্রাপ্ত নেতা, আমরা যারা এমপি মন্ত্রী, অনেক জায়গায় তৃণমূলের, তার এলাকার তৃণমূলের কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না, হ্যাঁ অনেক জায়গায় আছে। কিন্তু এই ক্ষোভটা তাদের, যেটা তাদের ক্ষোভটা কিন্তু যৌক্তিক। জি বুঝতে পেরেছি। ডক্টর হাবিব, আমি ফিরছি আপনার কাছে। ডক্টর হাবিবে মিলাদ, এই প্রসঙ্গে আপনার মন্তব্যটা একটু জানতে চাই যে এখন পর্যন্ত ধরেন কমিটিগুলো তৈরি করা, শেখ হাসিনা ছাড়া আর কেউ এখন স্পোক্স পারসন নাই, ফলে কর্মীদেরও তো মানে ধরেন যারা, মানে আমি যে প্রশ্নটি করলাম যে কমিটিটি নতুন করে তৈরি করার ক্ষেত্রে কি করা যেতে পারে বলে ভাবেন আপনারা? প্রথমে আমি বলি পদত্যাগ সংক্রান্ত বিষয়টি, যে আমাকে যদি প্রশ্নটি করতেন তাহলে আমার উত্তরটি হতো আমার আসলে পদত্যাগ করার কোনো স্কোপ নেই, কারণ আমার কোনো পদ নেই দলে। সেটা আমার আসলে একটা বড় অ্যাডভান্টেজ বলতে পারেন, যে আসলে পদত্যাগ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে প্রশ্নটি করলেন, সত্যিকার অর্থে আমরা পদ থাকলে কি আপনি পদত্যাগ করতেন? এটা তো অবান্তর একটা প্রশ্ন হয়ে গেল না? আপনার জিনিস আপনি কিভাবে দান করবেন? আপনি বলেন না আপনার কিছু নেই, আপনি কিভাবে আরেকজনকে দান করবেন? এটা তো আপনাকে বলা ঠিক যদি থাকতো, ধরেন যদি থাকতো, যদি নিয়ে আসলে টকশোতে কথা বলি না, আমি বাস্তবিকভাবে কথা বলার চেষ্টা করি। তো এখন যেটা কথাটি হচ্ছে যে আপনি বললেন কমিটি, কামাল ভাই একটু আগে কিন্তু বলেছেন যে এই ৭৬ বছরের বয়সের আওয়ামী লীগ নির্দিষ্ট সময়ান্তে কিন্তু কাউন্সিল করে কমিটি পরিবর্তন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি কখনোই কাউন্সিল ছাড়া হয়নি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবং অনিশ্চয়তার কারণে যোগ বিয়োগ যে করা যাবে না বা করা হবে না, এটা ব্যাপারে আমরা নিশ্চিত নই আসলে। কারণটি হচ্ছে দলকে গতিশীল করার স্বার্থে কাউকে যদি কোনো জায়গায় যোগ করলে যদি দলের কর্মকাণ্ড বৃদ্ধি পায়, সেখানে তো কেউ দোষের কিছু দেখবে না। এবং আমি যতদূর শুনেছি সেদিন আমাদের জনাব আলী আরাফাত বলছিলেন তাকে আওয়ামী লীগের মুখপাত্র করা হয়েছে নর্থ আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপের জন্য। উনি বলেছেন তার মানে ওনাকে হয়তো ওইখানে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং ওনাকে সেই জন্যই দলের ওই অঞ্চলের মুখপাত্র করা হয়েছে। তেমনি ভাবে অনেককে দায়িত্ব দেওয়া হচ্ছে, হয়তো সেগুলো প্রকাশ্যে আসছে না, কিন্তু প্রকাশ্যে আসেনি দেখে আপনি হয়তো জানেন না, আমরা হয়তো কম জানি। কিন্তু কিছু যে পরিবর্তন হচ্ছে না, কিছু যে যোগ হচ্ছে না, কিছু যে কাজ হচ্ছে না, হয়তো দৃশ্যমান নয় এই মুহূর্তে, ফলটা পেতে হয়তো কিছুটা সময় লাগছে, কিন্তু আসলে কাজ হচ্ছে নিশ্চয়ই, এবং তার ফলাফলটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন।
জি, জনাব এস এম কামাল, ধরেন ডক্টর ইউনূসের উপরে চাপ তৈরি করছে এনসিপি এবং জামায়াত, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন করতে। যদি সেটি করা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, আমরা তো ডক্টর ইউনূসকেই মানি না। জুলাই সনদ হচ্ছে বিএনপির ইস্তেহার। জুলাই সনদের হচ্ছে ৭১কে মুছে ফেলার জন্য জুলাই সনদ করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করার জন্য জুলাই সনদ করা হয়েছে। যে জুলাই সনদে ২৬শে মার্চ নাই, যে জুলাই সনদে ১৭ এপ্রিল নাই, যে জুলাই সনদে আপনার ১৬ মুক্তিযুদ্ধের কথা বলছেন কিন্তু মুক্তিযুদ্ধের মহানায়ক নাই, যে জুলাই সনদে ৬৬ ৬ দফা নাই, স্বাধিকার আন্দোলন নাই, ৬৯-এর গণ অভ্যুত্থান নাই, ৫২-এর ভাষা আন্দোলনের ইতিহাস নাই, সেই জুলাই সনদ, যে জুলাই সনদে আপনার ইতিহাসকে বিকৃতি করার জন্য জুলাই সনদ করা হয়েছে। এবং আমি মনে করি জুলাই সনদ করা হয়েছে যে ছাত্র জনতা পুলিশ হত্যা করা হয়েছে, এবং আজ পর্যন্ত যে শত শত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের আগামীতে যাতে বিচার না হয় সেই বিচার বন্ধের জন্য এই জুলাই সনদ করা হয়েছে। আমার প্রশ্নটির আগে বাড়েন যে তাহলে আপনারা কি করবেন যদি এটি বাস্তবায়ন করে, আপনারা কি করবেন? সেই সঙ্গে আরো একটি প্রশ্ন আপনাকে করছি, সেটি হচ্ছে আগামী ১৩ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে আইসিটিতে মামলা চলছে সেখানে রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে। এই বিষয়টি নিয়েও বা আপনাদের পরিকল্পনা কিছু আছে কিনা? দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই অন্ধকার যুগে যখন শেখ হাসিনা দায়িত্ব নিয়ে বাংলাদেশকে যখন ঘুরে দাঁড় করিয়েছেন, অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধ হয়েছেন, তখন থেকেই শেখ হাসিনাকে বারবার শারীরিকভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সন্ত্রাসীদের বক্তব্য শুনেছেন, জঙ্গিদের বক্তব্য শুনেছেন। ইউনূস তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং পাকিস্তান তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং সাম্রাজ্যবাদী অপশক্তি তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনাকে শারীরিকভাবে হত্যা করার জন্য এই তথাকথিত অবৈধ আইসিটি আদালতে যেনতেন উপর একটা মামলা দিয়ে যেনপন তার আপনাদের আসলে কোনো সেই অর্থে কোনো পরিকল্পনা নেই? বিষয়টা নিয়ে কি দল ভাবে? ডক্টর হাবিবা মিল্লাত নিয়ে বলি, বিষয়টি নিয়ে অবশ্যই দল ভাবে, এবং দল ভাবে। আমরা মনে করি এই রায় যে মিথ্যা রায় দেবে যে তথাকথিত আইসিটি আদালতে, বাংলাদেশের জনগণ এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং জনগণ প্রত্যাখ্যান করবে, কিন্তু দল হিসেবে কর্মসূচি কিছু নাই। ডক্টর আমাদের দল হিসেবে আপনি দেখেছেন এর ভিতরে আমরা ২১শে এই অক্টোবর একটি কর্মসূচি পালন করেছি। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা মানি না। আমরা বলছি, আমাদের নেতা কর্মীদের এখন স্লোগান হচ্ছে বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ আইসিটি আদালতের মামলা মানি না, জনগণ রুখে দাঁড়াবো। শেখ হাসিনার কিছু হইলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে, আমরা প্রতিরোধ করব। অবশ্যই আমাদের কর্মসূচি থাকবে। সেই কর্মসূচি আমরা হয়তো এখন বলতেছি না, কারণ এই কর্মসূচি আমরা আমাদের কিভাবে আমরা করব, প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ আদালতের বিরুদ্ধে যে রায় দেবে, তাদের যে সাজানো রায়, মানে যে রায় লিখে রেখেছেন খালি ঘোষণা দেবেন, আমরা তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা জনমত তৈরি করে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আর এই বাস্তবতা, ইউনূস ক্ষমতায় থাকলে এই রায় তারা করবে, ক্ষমতায় না থাকলে এই রায় থাকবে না। জি, ডক্টর হাবিবা মিল্লাত এখানে একজন প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আর কত জুলুম সহ্য করবে, শুধুমাত্র একজন সেনাপতির অভাব বোধ করছেন তারা। আমি মনে হয় প্রথমেই এই কথাটি বলে নিয়েছিলাম আমার আলোচনার শুরুতেই, যে প্রকাশ্য নেতৃত্বের অভাবে, রাজপথে নেতৃত্বের অভাবে
আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক তৃণমূল নেতারা আজকে দিশেহারা, কোনো সন্দেহ নেই। তবে এলাকা ভিত্তিক যে কোথাও কোথাও নেতৃত্ব গড়ে উঠছে না, সেটাও আমরা অস্বীকার করতে পারবো না। তবে যে নেতৃত্বটি গড়ে ওঠা উচিত ছিল দেশের জন্য, সেটি এখন পর্যন্ত আসলে প্রকাশ্য নেতৃত্ব দিতে পারছে না বলে নেতাকর্মীরা কিছুটা দিগ্ভ্রান্ত হচ্ছে। তবে ধাক্কাটা আমাদের জন্য বড় থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু অনেক দ্রুত গুছিয়ে উঠেছে এবং দেখবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আওয়ামী লীগ নেতাকর্মীদের কে সঙ্গে নিয়েই আবারও রাজপথে নামবে। শুধু এটুকু নামলেই হবে না, আসলে যে কাজটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে যে সরকার গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসেনি, 106 অনুচ্ছেদকে বিতর্কিত করে ভিন্নভাবে ব্যবহার করে তারা সরকার গঠন করেছে, অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়েছে এবং সংসদ ভেঙে দিয়েছে। সেই সরকার একটি ভীত সন্ত্রস্ত সরকার। তারা ভাবছে কোনো ভাবে যদি হাত থেকে ক্ষমতাটি ছুটে যায় তাদেরকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই ভয় থেকেই তারা, আপনি যে আইসিটিতে আসছিলাম ধীরে ধীরে, আমি আইসিটি যে মামলাগুলো করা হচ্ছে, প্রথমত আইসিটি কিন্তু মামলাটি এনেছিল গণহত্যা হিসেবে, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। যখন দেখলো যে আন্তর্জাতিক ভাবে কখনোই গণহত্যা হিসাবে এটা প্রমাণ করা যাবে না, তখন তারা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হিসেবে মামলাটি নিয়ে আসে। এবং মামলাটি নিয়ে আসার পরে তারা যেভাবে, যে দ্রুত গতিতে মামলার চার্জশিট থেকে তদন্ত থেকে চার্জশিট থেকে বিচার করছে, বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের মামলা রেকর্ড হয়ে থাকবে। এবং জননেত্রী শেখ হাসিনা বা যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হয় নাই, তাদের উকিলদের হেনস্থা করা হয়েছে, তাদের আইনজীবীদেরকে কোর্টে প্রবেশ করতে দেওয়া হয় নাই, তাদের শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। এমনকি চিফ প্রসিকিউটরের সাথে হাস্যের সাথেও সরকারের আসামি পক্ষের যে আইনজীবী, তাকে প্রশ্ন করা হয়, আপনি কেন ফাঁসি দিতে চাইলে বিরোধিতা করেন? অর্থাৎ সাজানো বাগান তাদের জন্য। তারা নিজেরা এখন দায়িত্বে থাকার কারণে, বিশেষ করে জামাত, তারা প্রসিকিউটর থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে বিচারপতিদের তাদের নিয়োগ দেওয়ার কারণেই তারা বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে চায়, তারা প্রতিশোধ নিতে চায়। তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে বা হত্যা করতে সহযোগিতা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানিতে সহযোগিতা করেছে, তারা যেন তাদের যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারা প্রতিশোধ নিতে চায়। কিন্তু একটি কথা মনে রাখবেন, জাতির ইতিহাসে কোনো পরাজিত শক্তি দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে পারে না। জামাত হয়তোবা এই সময়টিতে কিছুদিনের জন্য অবৈধ সরকারের কারণে তারা হয়তোবা কিছুটা শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। জনগণের হাতেই তাদের এই ক্ষমতার পরিসমাপ্তি ঘটবে এবং এটা খুব দ্রুতই ঘটবে। আমরা এ নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নাই। আসলে আমরা যেটিতে আছি সেটি হচ্ছে যে এই বিপর্যস্ত অবস্থা থেকে কিভাবে উঠে দাঁড়ানো যায়। বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে বারবার, কিন্তু প্রত্যেকটি বিপর্যয় নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সেই বিপর্যয় থেকে বেরিয়ে এসছে। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিপর্যয়, এই বিপদ থেকেও বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, আবারও জনগণের সেবা করার সুযোগ পাবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি জনাব এস.এম. কামাল, আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি জেনারেলরা খুব ঘন ঘন বাংলাদেশে আসছেন, এই বিষয়টি আপনারা কি, আবার অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর 15 সদস্যদের বিচার কার্যক্রম চলছে, এই বিষয়গুলো আপনারা কিভাবে বিবেচনা করছেন? দেখেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেনা অফিসাররা যুদ্ধে নেমেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠেছে। জননেত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছেন। সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এবং সেনাবাহিনীর আবাসন ব্যবস্থা আরো সুন্দর করে তাদেরকে ভালোভাবে জীবনযাপন করার সুযোগ করে। শুধু সেনাবাহিনীর, বাংলাদেশের সাধারণ মানুষকে যেমন জননেত্রী শেখ হাসিনা আগলে রেখেছেন, তেমন সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আগলে রাখার চেষ্টা করেছে। আজকে আপনি যেটা বলছেন, এই যে সেনাবাহিনীদের বিরুদ্ধে মামলা, আমি শুরুতেই বলেছি
যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। সেই সেনাবাহিনী দেশের দুর্দিনে দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আপনি জানেন যে সেনাবাহিনী জাতিসংঘে আমাদের সেনাবাহিনী মর্যাদা বৃদ্ধি করেছেন দেশের। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, পঙ্গু করার জন্য, ধ্বংস করার জন্য, আজকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যাতে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই কারণে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আজকে এই সেনা অফিসারদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এবং পাকিস্তানের সেনাবাহিনী এখানে আসবে, এটাই তো স্বাভাবিক, কারণ যে সরকার দেশ পরিচালনা করছেন সেই পাকিস্তানিদের সরকার হচ্ছে ইউনূস সরকার। এইখানে পাকিস্তানের সেনাবাহিনী তো আসবেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভিতর আদর্শগত কোনো পার্থক্য নয় তো। আজকে যারা দেশ পরিচালনা করছে তাদের ভিতর পাকিস্তানিদের আদর্শ আর এই দেশের আদর্শের ভিতর, এই সরকারের আদর্শের ভিতর কোনো পার্থক্য নাই তো। তারা দেশটাকে পাকিস্তান বানানোর জন্য, পাকিস্তান যেভাবে তালেবান রাষ্ট্রে পরিণত হয়েছেন সেইভাবে বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে, যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী আসবে, এটাই তো স্বাভাবিক এই সরকারের আমল। কারণ এটাই পাকিস্তানের, আপনি 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো বাংলাদেশ, 2,70,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, যারা 30 লক্ষ মানুষকে গুলি করে হত্যা করেছেন, সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যখন আসেন 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, যখন এই সরকার তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেয়, তো সেইখানে সেনাবাহিনী আসবে পাকিস্তানের, এটাই তো স্বাভাবিক। জি জি, জনাব ডক্টর হাবিবে মিল্লাত, আমরা শুনতে পাচ্ছি যে সামনের দিনগুলোতে এই যে অরাজকতা এটি আরো বাড়তে পারে। আপনি দেখেছেন নিশ্চয়ই যে উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কিন্তু এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন। আপনার বিষয়টি কি, মানে এরকম আশঙ্কা? আপনি তো বলছিলেন দিন বেশি দিন নাই আর পরিবর্তনের, তাই না? তো অরাজকতা যদি বাড়তে থাকে কি হবে তাহলে? বাংলাদেশে কি অরাজকতা কমে গেছে? আপনারা যদি 2022-23 এখন যা আছে আগামী দিনগুলোতে, বিশেষ করে নভেম্বর মাসকে অনেকে হুঁশিয়ারি দিচ্ছে, তার অর্থ হচ্ছে মাহফুজ সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলের পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তারা যদি বলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, সেটা যদি তারা জেনেই থাকে, তাদেরকে কোনো দায়িত্ব নিতে হবে যে আইন শৃঙ্খলাগত অবনতি হবে না, আর না হলে দায়িত্ব অবহেলার ব্যর্থতা নিয়ে তাদেরকে চলে যেতে হবে। এটাই তো স্বাভাবিক। সে তো কোনোভাবেই বলতে পারে না আইন শৃঙ্খলা অবনতি হবে, আমি তখন উপদেষ্টা থাকবো। সুতরাং তাকে চলে যাওয়া ছাড়া তার কোনো গত্যন্তর নেই। আর যতদূর শুনছি সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবে, সুতরাং তাকে অতি শীঘ্রই চলে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, এই 5ই অগাস্ট 2024 থেকে শুরু করে আজকে পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, মহিলাদের অধিকার হনন এবং নির্যাতন, শিশু নির্যাতন, ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত করা, বাংলাদেশের মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পথে, সেই সময়টিতে এর চেয়ে খারাপ পরিস্থিতি যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। যদি না পরিকল্পিতভাবে, যেমন 637 জন মানুষকে মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, 123 জন আওয়ামী লীগের 213 জন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঘাতে প্রাণ দিতে হয়েছে এই সময়টিতে, কিংবা 64 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারা যদি সেই ধরনের পরিকল্পনা করে বা পরিকল্পনা করে ক্ষমতায় থাকতে চায়, সেই থাকাটাও তাদের জন্য কোনো সুখকর কিছু হবে না। কারণ বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন কোনো অত্যাচারী সরকার, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, সামরিক সরকারও কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে অতি অল্প সময়ের মধ্যেই। আপনি আন্তর্জাতিক অঙ্গনে অনেক কাজ করেন, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা পরিবর্তন হচ্ছে? আবার যদি দেখি আওয়ামী লীগকেও আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সক্রিয় দেখছে, আপনি সহ। আমি দেখলাম গতকাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
তিনি একটি 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 প্রতিবেদনের বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছেন। তারপরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে আইসিসিতে আরেকটি অভিযোগ দেওয়া হয়েছে। এই তৎপরতা, এবং আপনিও বিভিন্ন জায়গায়, আপনি জেনেভায় কনফারেন্স করেছেন, এই তৎপরতাগুলোর ফলাফল কি দেখছেন? আপনি দেখুন, ইচ্ছে করলেই অসত্য এবং মিথ্যাকে বেশি দিন ঢেকে রাখা যায় না, সুতরাং সেটাই দিন দিন প্রকাশ হয়ে যাচ্ছে। আগে যে হিউম্যান রাইটস কমিশন ইউনাইটেড নেশনসের যে রিপোর্টগুলো করত, সেটা ছিল এক পেশে অসত্য এবং বায়াস রিপোর্ট। সেই রিপোর্টগুলো থেকে কিন্তু তারা বেরিয়ে এসছে। গত রিপোর্টটি যদি দেখেন, তারা কিন্তু বলেছে ডক্টর ইউনূসের আমলে যে হত্যাকাণ্ড বা যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর যেন না হয়। এরপরে যদি আপনি 6টি সংগঠন, হিউম্যান রাইট ওয়াচ, সিভিকাস থেকে শুরু করে রক ফাউন্ডেশনের যদি দেখে থাকেন আপনি, কেনেডি ফাউন্ডেশনের, তো দেখবেন তাতে লেখা আছে যে এই সরকারের সময়, আওয়ামী লীগের সময় যে অভিযোগগুলো করা হতো সকলটি সেখানে উপস্থিত। সাথে যোগ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে যেন নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাদের উপর যে কর্মকাণ্ড নিষিদ্ধে যে রয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। এত স্ট্রং মেসেজ 15 মাসের মধ্যে আসবে, এটা কিন্তু আসলে ডক্টর ইউনূস সরকার আশা করেনি। আপনি দেখেন লন্ডনের ডাউরি স্ট্রিট চেম্বার আজকে আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে, মামলার কাজ শুরু করেছে। তার অর্থ হচ্ছে ডক্টর ইউনূস যদি মনে করে যে ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ থেকে বিদেশে যেও শান্তিতে থাকবে, আমি জানি না কতদিন বাঁচবে, কিন্তু যতদিন বাঁচে ততদিন সেও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের মানুষদের অশান্তিতে রাখার জন্য। এছাড়াও আপনি যদি দেখে থাকেন যে ইউনাইটেড নেশনসের, আপনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবেও জেনেভাতে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস অফিসে গেছি, তাদের এশিয়া প্যাসিফিক চিফের সাথে কথা বলেছি, এবং তারা নিজেরা স্বীকার করেছে 12ই ফেব্রুয়ারি যে রিপোর্টটি এসছে সেটিতে কিছু এডিটোরিয়াল পলিসি এবং কিছুটা স্ট্যান্ডার্ড ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু সেটাই কিন্তু বারবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। তাদের রিপোর্টটি উঠিয়ে নেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে দেখুন আপনি 121 জন এমপি এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। পৃথিবীর যে কোনো ইতিহাসে, আমি শুধু এমপিদের কথা বলছি এই কারণে যে সংখ্যাটা বলার জন্য, আমাদের নেতাকর্মী, আমাদের তৃণমূল নেতাকর্মী, সহযোগী সংগঠন নেতাকর্মী সকলেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু 121 জন জনপ্রতিনিধি একসাথে গ্রেপ্তার হবেন, এবং তাদের মধ্যে একজনকে বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি শেষ মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী, তাকে হাত পড়া অবস্থায় আইসিইউতে, যিনি উঠে দাঁড়াতে পারেন না, যিনি বসতে পারেন না, তাকে হাত করা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে, এবং এটা মৃত্যুদের প্রতি একটা অসম্মান। এই ধরনের বাংলাদেশি 4টা অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনসের যে অর্গানাইজেশন হয়েছে তাতে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স সহ 4টি অর্গানাইজেশন, তারা পিটিশন দাখিল করেছে গতকালকে। আগামী যে 61st সেশন অব দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল হবে, সেইখানে এই রিপোর্টটি দেখবেন বড় করে আসবে, ডক্টর ইউনূস সরকার আরো উন্মোচিত হবে। আপনি আরেকটা ব্যাপার খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস 14 মাসে 14 বার বিদেশ সফর করেছেন। শুধু মালয়েশিয়া বাদ দিয়ে এখন পর্যন্ত কোনো মিটিং, কোনো সফর কিন্তু সরকারি ছিল না। তিনি কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান বা 2-1 সরকার প্রধানের সাথে ফটো সেশন করতে পেরেছেন, কিন্তু বায়োল্যাটারাল মিটিং করতে পারেন নাই। তার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে একটা ইমেজ ছিল সেটাতে ডেন্ট পড়ে গেছে, বিরাট একটা ফাটল ধরেছে, চীন না ফাটল ধরেছে। সুতরাং আন্তর্জাতিকভাবেও আইএমএফ টাকা বন্ধ করে দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক ঘোষণা করার পর সেটিকে আবারও পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হইল, এ কারণেই যে তার অবস্থান পশ্চিমা বিশ্বে খুবই দুর্বল হয়ে পড়েছে। কিছু টাকা খরচ করার জন্য, কিছু লবিস্ট নিয়োগ করার জন্য এখনো হয়তো বা তিনি টিকে আছেন কোনোভাবে, কিন্তু ওই বাংলাদেশের করিডোর দিয়ে কিংবা এয়ারপোর্ট কিংবা পোর্ট হাতে তুলে দিয়ে কিংবা সেন্ট মার্টিন দেওয়ার পায়তারা করে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। সেজন্যই আপনি ইউনূস সরকারের সম্বন্ধে যে কথাগুলো বলেন, এরপরে যে রিপোর্টগুলি ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আসবে, সেই রিপোর্টগুলিতে দেখবেন হয়তোবা আওয়ামী লীগের সমালোচনা কিছুটা থাকবে, কিন্তু এককভাবে না থেকে এই সরকারের সমালোচনা দিন দিন বাড়তে থাকবে। সে ব্যবস্থা শুধু আওয়ামী লীগ যে করছে তা না, সচেতন গোষ্ঠী পৃথিবীর ভিন্ন দেশে তারা এই কাজটি করে যাচ্ছেন। আপনাদেরকে এই মিটিং এর মাধ্যমে একটা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 29 অক্টোবর বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায় একটি আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্স হবে। এতে পৃথিবীর 12টি দেশ থেকে সে দেশের প্রখ্যাত মানবাধিকার কর্মীরা যোগ দিবেন।
প্রায় 24 জন স্পিকার। আপনারা দয়া করে অনুষ্ঠানটি দেখবেন এবং বিদেশের মুখেই শুনবেন ডক্টর ইউনূস আর তার কর্মকাণ্ড সম্বন্ধে। যে আমি আশা করি আপনার এই অনুষ্ঠান আমি সরাসরি সম্প্রচার করব, পরবর্তীতে এই বিষয়ে আপনার সঙ্গে আমি যোগাযোগ করে নিব। নিশ্চয়ই সেই ব্যবস্থা আপনারা রাখছেন, রাইট? একটা বিষয় অবশ্যই একটু অ্যাড করতে চাই। আপনি যেটা প্রশ্ন করছেন থেকে ওই যে উপদেষ্টা মাহফুজ যে কথা বলেছে যে সামনে আরো কি বলছে সে সামনে আরো মানে গৃহযুদ্ধ অনিবার্য। আমি মনে করি মাহফুজরা ইউনূসের নেতৃত্বে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এই কারণে বাংলাদেশে আরো অরাজকতা, গুম খুন হত্যা করে সেই পরিবেশটা তৈরি করার আগাম সতর্কবাণীটা দিলেন যে এই হইতে পারে। এবং আমরা মনে করি এই সরকার যে ঘটনাগুলো ঘটিয়েছেন, অবৈধ সরকার গুম খুন হত্যা করেছে, আগামীতে তারা এই কাজগুলো করে তারা এই ইউনূসের এই যে বিএনপি যে স্বপ্ন দেখছে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার, সেই স্বপ্ন ভেঙে যাবে এবং এই সরকার অবৈধভাবে আরো কিছুদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এই কারণে তারা এই ষড়যন্ত্র করছে। আপনার কি মনে হয় যে আপনি জানেন যে হাইকোর্টে আপনার তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে বারবার তারিখ পেছানো হচ্ছে, এটি কি এরই অংশ কিনা? তারা কি রায়টি দিতে চায় না? অবশ্যই তারা তো রায় দিতে চায় না, কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি বিএনপি যতদিন দাবি করে আসছে তত্ত্বাবধায়ক সরকার যদি উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখে, তাহলে তো সংবিধান অনুযায়ী ইউনূস সংবিধান অনুযায়ী অবৈধ, কিন্তু তারপরে তত্ত্বাবধায়ক সরকারের রায় যদি ঘোষণা করা হয় তাহলে সংবিধান অনুযায়ী ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকতে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না। এবং আপনি ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দলগুলো এই দাবি তুলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের রায় যত তাড়াতাড়ি দেওয়া হোক এবং তার ভিত্তিতে ইউনূসকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হবে। জি, কিন্তু আপনার এত আলোচনার পরে আমি শেষ প্রশ্নটি করছি, নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা খুব ছোট্ট করে উত্তরটি দিবেন যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন যাবেন কিনা, আর যদি নির্বাচন করি সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। কারণ আমি আগেও বলেছি, ইউনূস একটি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। ইউনূস তার প্রতিহিংসা চরিত্র করার জন্য আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে তার মূল লক্ষ্য টার্গেট। এই কারণে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে যেন একটা সাজা দেওয়ার চেষ্টা করছেন। আর আওয়ামী লীগের উপর মানে নির্যাতন কাকে বলে, কত প্রকার, এটা ইউনূস তার জঙ্গি বাহিনী দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এইভাবে নির্যাতন করছেন, মব সন্ত্রাস করছেন। আর সেই কারণে ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে যাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ ব্যক্তির অধীনে তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারপরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে, জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে আওয়ামী লীগের সিদ্ধান্ত। তো যদি নির্বাচন হয়েই যায় ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, 96 সালে আমরা আন্দোলন করছিলাম, নির্বাচন হয়েছিল, কিন্তু নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারে। বুঝতে পেরেছি। তাহলে আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন। বিএনপি বেগম না, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো না। 96 সালে আপনি জানেন আমরা জনগণকে সাথে নিয়ে হরতাল করেছিলাম, অবরোধ করেছিলাম, জনতার মঞ্চ করেছিলাম, তারপরেও তারা নির্বাচন করে নিয়েছিল। কিন্তু জনগণ রাস্তায় নেমে এসেছিল। নির্বাচনের পরে শপথ নেওয়ার পরও বেগম খালেদা জিয়া ক্ষমতায় টিকে থাকতে পারেন। জি, ডক্টর হাবিবে মিল্লাত, যদি শেষ আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, এটা আপনারা সকলেই জানেন, এবং আপনারা দেখতে বাংলাদেশের একমাত্র দল যারা ক্ষমতায় গেছে শুধু নির্বাচনের মাধ্যমে একটি নামে উচ্চারিত হয়, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাকি দুটি দল বিএনপি কিংবা জাতীয় পার্টি যারা ক্ষমতায় গেছে, পরে অস্ত্রের বন্দুকের নলে তারা ক্ষমতায় গেছে, পরবর্তীতে নির্বাচন যেন তেন নির্বাচন করেছে। আর একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এ পর্যন্ত দুটো নির্বাচন হয়েছে, 15 ফেব্রুয়ারি নির্বাচন আর জেএন এরশাদের সময় 88 নির্বাচন।
এই নির্বাচন দুটি কেউ মাসখানেক, কেউ বছর খানেকের বেশি ক্ষমতায় ছিল। সুতরাং বৃহত্তর জনগোষ্ঠী, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীদের বাদ দিয়ে যদি কোনো ইলেকশন করা হয়, সেটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকবে। তবে কথা হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এটা তো সকলেই জানে। সুতরাং আপনাদেরও অপেক্ষা করতে হবে, এবং এখন পর্যন্ত 6 থেকে 8 সপ্তাহ সময় আছে। এর মধ্যে পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। জি, জনাব